ব্রাসেলসের সন্ত্রাসী হামলায় আহত ৬১ জনের অবস্থা এখনো আশঙ্কাজনক। নিরাপত্তা বাহিনীর অভিযানে হয়রানির আশঙ্কা প্রবাসী বাংলাদেশিদের। এবার শরণার্থী গ্রহণে অস্বীকৃতি জানালো পোল্যান্ডও। জার্মানির মন্ত্রিসভায় অভিবাসীদের অর্থ সহায়তা বাড়াতে বিল অনুমোদন। ঐতিহাসিক পালমিরা শহরের পুনর্দখল নিল সিরীয় সরকারি বাহিনী। দেশটির ভবিষ্যৎ নিয়ে আলোচনায় মস্কো সফরে কেরি। এবং কঠিন জ্বালানি চালিত রকেটের সফল পরীক্ষা চালানোর দাবি উত্তর কোরিয়ার। পিয়ংইয়ংয়ের যে কোনো হুমকি রুখে দেওয়ার ঘোষণা সিউলের। ব্রাসেলসের বিমানবন্দরে আত্মঘাতী হামলাকারী ব্রাহিম আল বাকরাউকে গেল বছর সিরীয় সীমান্ত থেকে আটক করে নেদারল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং বিষয়টি বেলজিয়াম সরকারকে জানানো হয়েছিল বলে জানিয়েছে আঙ্কারা। ব্রাসেলসে মঙ্গলবারের সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা আর না বাড়লেও আহত ৩ শতাধিক মানুষের মধ্যে অন্তত ৬১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সন্ত্রাসী হামলার পুনরাবৃত্তি ঠেকাতে ইউরোপের বিভিন্ন দেশের সীমান্তে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বেলজিয়াম সরকার ঘোষিত ৩ দিনের জাতীয় শোকের দ্বিতীয় দিনে মঙ্গলবারের সন্ত্রাসী হামলায় নিহত ও আহতদের প্রতি সমবেদনা জানান দেশটির রাজ পরিবারের সদস্যরা। একই দিনে ডি লা ব্রুসে জড়ো হয়ে শোক প্রকাশ করে সাধারণ মানুষ। তাদের আহ্বান ঘৃণা নয়, ক্ষমা আর ভালোবাসা দিয়ে বন্ধ করতে হবে রক্তপাত। ছোটবেলায় জানতামই না সন্ত্রাসবাদ কি জিনিস। সংঘাত হানাহানি জীবন থেকে অনেক দূরে ছিল, কিন্তু আজকে এমন এক আতঙ্কের মধ্যে বসবাস করছি যে ভাষায় প্রকাশ করতে পারি না। বেলজিয়ামের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মঙ্গলবারের ওই দুটি আত্মঘাতী হামলায় হতাহতদের মধ্যে অন্তত ৪০টি দেশের নাগরিক রয়েছে। এদের মধ্যে অর্ধশতাধিক মানুষের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে কোমায় থাকা ৪ জনের পরিচয় এখনো পাওয়া যায়নি। এদিকে তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে আত্মঘাতী হামলাকারী হিসেবে চিহ্নিত ২ সহোদরের একজন ব্রাহিম আল বাকরাউকে তারা গেল বছর জুনে তুরস্কের সিরীয় সীমান্ত থেকে আটকের পর তার ইচ্ছা অনুযায়ী নেদারল্যান্ডসে পাঠিয়ে দিয়েছিল। বিষয়টি ব্রাসেলসকে জানানো হয়েছিল বলেও জানান তুরস্কের প্রেসিডেন্ট। একজন বিদেশি সন্ত্রাসবাদীর বিষয়ে আমরা জানানো সত্ত্বেও বেলজিয়াম কর্তৃপক্ষ তার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো যোগসূত্র খুঁজে বের করতে পারেনি। আমাদের সতর্কবাণী আমলে না নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। বুধবার বেলজিয়ামের পুলিশ জানায় যেদিন হামলা হয় সেই মঙ্গলবার রাতেই ব্রাসেলসের শেরেনবিক এলাকা থেকে ১৫ কেজি বিস্ফোরক, ১৫০ লিটার অকটেন ও বেশ কিছু ডিটোনেটর সহ একজনকে গ্রেফতার করা হয়। হামলার প্রধান সন্দেহভাজন নাজিম লাশরাবিকে গ্রেফতার করার কথা জানায় বেলজিয়ান পুলিশ। এদিকে ইরাক ও ইউরোপীয় কয়েকটি দেশের গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে সংবাদ সংস্থা এপি জানায় ইউরোপের বিভিন্ন দেশে সন্ত্রাসী হামলা চালানোর লক্ষ্যে ৪০০ জনকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করেছে জঙ্গি সংগঠন আইএস। তাদের বেশিরভাগই ফরাসি ভাষায় দক্ষ এবং প্রধানত উত্তর আফ্রিকার বাসিন্দা। এ অবস্থায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ইউরোপের বিভিন্ন দেশে। অস্ট্রিয়ার সীমান্তে তল্লাশি চালিয়ে সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারী সন্দেহে ৩ জনকে গ্রেফতার করেছে জার্মান পুলিশ। স্পেনের সীমান্ত এলাকায় বিশেষ সতর্ক অবস্থায় রয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। জাহিদুর রহমান, সময় সংবাদ। ব্রাসেলসের সন্ত্রাসী হামলার পর আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হেনস্থার শিকার হওয়ায় আশঙ্কায় আছেন প্রবাসী বাংলাদেশিরা। তারা বলছেন এ কারণে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ওই হামলার ঘটনায় ৩ শতাধিক মানুষ হতাহত হলেও তাদের মধ্যে কোনো বাংলাদেশি নেই বলে জানিয়েছেন ব্রাসেলসের বাংলাদেশি কমিউনিটির নেতারা। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে আরো জানাচ্ছেন আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবির। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বাংলাদেশি অধ্যুষিত এলাকার একেবারে কাছাকাছি মেলবেক স্টেশনে, যেখানে বোমা হামলায় নিহত হয়েছে ২০ জন, প্রায় আহত হয়েছে শতাধিক। এই ঘটনায় কোনো বাংলাদেশি হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে বেলজিয়াম হচ্ছে বাংলাদেশ দূতাবাস। ঘটনার যে সময় ঘটে অনেক বাংলাদেশি তখন বিমানবন্দরে ছিলেন বলে জানা গেছে। তবে এ পর্যন্ত কোনো বাংলাদেশি হতাহত হননি বলেই আমরা জানতে পেরেছি। তবে পুরো ঘটনায় পুরো বাংলাদেশি কমিউনিটি এখন রয়েছে ব্যাপক আতঙ্কে। উৎকণ্ঠায় তাদের প্রতিদিনের সময় কাটছে। সামনের দিনগুলোতে হয়তো আমাদের কঠিন সময় পার করতে হবে। যেমন যাদের বিভিন্ন কাগজপত্রের সমস্যা, তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়রানির শিকার হতে হবে বিনা কারণে। কারণ এখন প্রতি জায়গায় জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে। আমরা অবাধ বিচরণ অনেকটা সংকুচিত হয়ে আসতেছে। সেই জন্য ভবিষ্যৎ দিন নিয়ে আমরা শঙ্কিত। আমরা
আতঙ্কিত, কারণ এই কাজ তো মুসলমানও করতে পারে না, বাঙালি জাতি করতে পারে না, কোন যে মুসলমান সে এই কাজ করতে পারে না। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বেলজিয়ামের রাজা রানী এবং আহতদের দেখতে হাসপাতালে গেছেন। ব্রাসেলসের মেলবেক স্টেশনের সামনে থেকে শোয়েব কবির, সংবাদ। এদিকে ব্রাসেলসে হামলার পর নিউ ইয়র্ক জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এতে স্বস্তি প্রকাশ করেছে প্রবাসী বাংলাদেশি সহ নিউ ইয়র্কবাসী। নিউ ইয়র্ক থেকে টি.এম. মামুনের ছবি নিয়ে শিহাবুদ্দিন কিস্তুর পাঠানো রিপোর্ট। বিশ্বের রাজধানী খ্যাত নিউ ইয়র্ক সিটিতে মোট 85 লাখ লোকের বসবাস। এই শহরে প্রতি বছর শুধু সাবওয়ে ব্যবহার করে 175 কোটি মানুষ। প্রতিদিন গণপরিবহন ব্যবহার করে প্রায় 30 লাখ লোক। একই সময়ে শুধু ম্যানহাটনে আসা যাওয়া করে 20 লাখ কর্মজীবী। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে এ ধরনের পরিবহনই থাকে সন্ত্রাসী হামলার প্রধান লক্ষ্য। ব্রাসেলসে সন্ত্রাসী হামলার পর তাই নিউ ইয়র্ক সহ গোটা যুক্তরাষ্ট্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে FBI, ন্যাশনাল রিজার্ভ গার্ড সহ বিভিন্ন বাহিনী। উদ্বিগ্ন নিউ ইয়র্কবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে গণপরিবহন জংশন সহ স্থাপত্য ও পর্যটন এলাকায় মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর বাড়তি 13,000 সদস্য। পুলিশের বিশেষ স্কোয়াড, ভারী আগ্নেয়াস্ত্র সজ্জিত হারকিউলিস টিম মাঠে নামিয়েছেন নিউ ইয়র্ক সিটি মেয়র। যে কোনো শহরের চেয়ে নিরাপদ শহর নিউ ইয়র্ক। তারপরেও জীবন জীবিকার প্রয়োজনে প্রত্যেকেই যেন নিরাপদে ঘরের বাইরে বেরোতে পারে, সেজন্য কাজ করছে নিউ ইয়র্ক পুলিশ। এমন জরুরি সময় বিশেষ স্কোয়াড ও বাহিনীর সহযোগিতায় নিরাপত্তা ব্যবস্থাকে আরো জোরদার করতে কাজ করছি আমরা। নাগরিক নিরাপত্তায় সর্বত্রই চলছে এসব বিশেষ বাহিনীর তল্লাশি ও সার্বক্ষণিক নজরদারি। নগর সরকারের এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন বাংলাদেশি সহ গণপরিবহন ব্যবহারকারীরা। এখানে আমার ওই ইনসিকিউরিটি বলে কিছু নেই, তো আমি খুবই অ্যাসিওর্ড এখানে কি কিছু দুর্ঘটনা টাইপ হবে না। চারদিকে যখন নিরাপত্তা বাহিনীর অনেক সদস্যকে দেখি তখন অনেক নিরাপদ বোধ করি। বাংলাদেশের অরিজিন হিসেবে আমরা চাই যে সবাই যেন সতর্ক থাকি, কোনো ধরনের অঘটন কেউ যদি কোনোভাবে টের পায় আমরা যেন সাথে সাথে যথাযথ কর্তৃপক্ষকে জানাতে ভুল না করি। জনগণের অতন্দ্র প্রহরী হয়ে এভাবেই নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করছে নিউ ইয়র্ক ফাইনেস্ট, নিউ ইয়র্কের পুলিশ। নিউ ইয়র্কের গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশন থেকে শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ব্রাসেলসে হামলার পর ইউএর সঙ্গে চুক্তি অনুযায়ী এবার শরণার্থীদের গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে পোল্যান্ড। এদিকে জাতিসংঘ শরণার্থী সংস্থার পর এবার অভিবাসীদের ফেরত পাঠানোর ব্যাপারে গ্রিসকে সহায়তা দেয়া থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলো। এছাড়া অভিবাসীদের জন্য অর্থ সহায়তা বাড়ানো সংক্রান্ত বিল অনুমোদন করল জার্মান মন্ত্রিসভা। গ্রিসের ইদোমেনিতে আটকে পড়া অভিবাসীরা এখনো বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। বুধবার তারা রেললাইন ও মহাসড়ক অবরোধ করে। ত্রাণবাহী একটি গাড়ি শিবিরে প্রবেশ করতে চাইলেও আটকে দেন তারা। মেসিডোনিয়ার সীমান্ত খুলে না দিলে অনশনে যাওয়ারও হুমকি দেন অভিবাসীরা। আমাদের একটাই চাওয়া, মেসিডোনিয়া যেন তাদের সীমান্ত খুলে দেয়। পুলিশ, পরিচ্ছন্নতা কর্মী, ত্রাণকর্মী কারো সঙ্গেই আমাদের বিরোধ নেই। একটি ওষুধের জন্য আমাদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। মেসিডোনিয়া তার সিদ্ধান্তে অনড় থাকলেও অভিবাসীদের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোর জন্য আরও অর্থ সহায়তার অনুমোদন দিয়েছে জার্মান মন্ত্রিসভা। বুধবার বার্লিনে এক সংবাদ সম্মেলনে একথা জানান জার্মান অর্থমন্ত্রী। অভিবাসীদের জন্য 30.9 বিলিয়ন ইউরো অর্থ সহায়তা দেওয়ার কথা ছিল, যা বাড়িয়ে 2020 সালের মধ্যে 347.8 বিলিয়ন করা হয়েছে। এই পরিকল্পনার আওতায় প্রতি বছর 1.5% করে অর্থ সহায়তা বাড়ানো হবে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর পর এবার আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলো জানিয়েছে গ্রিস থেকে অভিবাসীদের তুরস্কে পাঠাতে তারা কোনো ধরনের সহযোগিতা করবে না। এই চুক্তি বাস্তবায়নের পরিণতি নিয়ে আমরা উদ্বিগ্ন। সিরিয় সহ অন্যান্য অভিবাসীদের বৈধভাবে ইউরোপে আনতে ইউর অনেক কিছুই করার ছিল। গ্রিসে যেসব অভিবাসীদের আশ্রয়ের ব্যবস্থা করা হচ্ছে তারা তাদের প্রকৃত অধিকার পাবে কিনা তা নিয়েও আমাদের সন্দেহ রয়েছে। ইউর সঙ্গে করা চুক্তি অনুযায়ী পোল্যান্ড প্রায় 7,000 শরণার্থীকে নেয়ার কথা থাকলেও বেলজিয়ামে ব্রাসেলসে বোমা হামলার পর শরণার্থীদের নিতে অস্বীকৃতি জানিয়েছে দেশটি। আফরোজ নিপা, সময় সংবাদ। সিরিয়ার ঐতিহাসিক শহর পালমিরার দক্ষিণ পশ্চিমাঞ্চল আইএস এর কাছ থেকে পুনর্দখল করেছে সরকারি বাহিনী। এ অবস্থায় জেনেভার শান্তি আলোচনায় বিরোধী এইচএনসি জোটের প্রতিনিধিরা বলছেন, সিরিয়ার শান্তি প্রতিষ্ঠার জন্য অবশ্যই সরকারি বাহিনীকে বিমান হামলা বন্ধ করতে হবে। তবে সন্ত্রাসবাদী দেশের মূল সমস্যা বলে মন্তব্য করেছে সরকারি প্রতিনিধি দল। এর মধ্যে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য মস্কো পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তবে রুশ মার্কিন এই আলোচনাকে সামনে রেখে সিরিয়া জানিয়ে দিয়েছে, কারো চাপিয়ে দেওয়া মতামত মেনে নিতে বাধ্য নয় দামেস্ক।
চলতি সপ্তাহের শুরুতে রুশ বাহিনীর সহায়তায় ঐতিহ্যবাহী পালমিরা দখল নিতে বড় আকারের অভিযান শুরু করে সিরীয় বাহিনী। বুধবার তীব্র লড়াই শেষে নগরীর দক্ষিণ পশ্চিম অংশ দখল নিতে সমর্থ হয় তারা। যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সম্মুখ সমরে অন্তত 30 সিরীয় সেনা নিহত হয়েছে। গেল বছরের মাঝামাঝি সময়ে সিরিয়ার প্রত্নতাত্ত্বিক শহর পালমিরা দখল করে জঙ্গি গোষ্ঠী আইএস। 2000 বছরের প্রাচীন নগরীর সভ্যতার নিদর্শনগুলো ধ্বংস করতে শুরু করে তারা। এই জঙ্গি তৎপরতাই সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার পথে মূল সমস্যা বলে জানিয়েছে সরকারি বাহিনী। জেনেভায় সিরিয়া শান্তি আলোচনায় অংশ নেওয়া সরকারি পক্ষের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, বিদ্রোহীরা সরকারের কাছ থেকে ক্ষমতা দখল করতে এই জঙ্গিদের ব্যবহার করছে। বাশার আল আসাদ 2 বছর আগে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত হয়েছেন, কিন্তু বিদ্রোহীরা তা মানতে রাজি নয়। তারা এটাও মানতে নারাজ যে তাদের সরকার বিরোধিতার কারণে সিরিয়ায় জঙ্গি তৎপরতা এতটা ভয়াবহ আকার ধারণ করতে পেরেছে। অন্যদিকে প্রধান বিরোধী দল এইচএনসির মুখপাত্র জানান, শান্তি প্রতিষ্ঠার জন্যই সিরীয় সরকারকে দেশটিতে বিমান হামলা বন্ধ করার আহ্বান জানাচ্ছেন তারা। আমরা সিরিয়ার 2 কোটি মানুষের কথা বিবেচনা করে সরকারকে বিমান হামলা বন্ধের আহ্বান জানিয়েছি, কিন্তু মনে হয় সিরীয় সরকার 2 কোটি মানুষের নয়, একমাত্র আসাদের স্বার্থ রক্ষায় কাজ করে। এজন্যই আমাদের মনে হয় সিরিয়ায় রাজনৈতিক পরিবর্তন আনা প্রয়োজন। এরই মধ্যে সিরীয় সংকট সমাধানে আলোচনার লক্ষ্যে বুধবার বছরের তৃতীয় সফরে মস্কো পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। রাশিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে তিনি জানান, আসাদ সরকারের বিষয়ে রুশ প্রশাসনকে চাপ প্রয়োগ করবেন তিনি। আমরা এই অঞ্চলের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে কাজ করছি, কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি করতে হবে। আশা করব রুশ প্রশাসনের সিদ্ধান্ত এমন হবে যা বিশ্ব শান্তির সহায়ক হবে। এদিকে সিরিয়ায় সরকারি বাহিনীর দখলে থাকা অঞ্চলগুলোতে ত্রাণ পৌঁছানোর বিষয়ে সবুজ সংকেত দিয়েছে আসাদ সরকার। বুধবার বিষয়টি নিশ্চিত করে জাতিসংঘের মানবিক ত্রাণ বিষয়ক উপদেষ্টা জ্যান এগেল্যান্ড জানান, এপ্রিল মাসেই সরকারি বাহিনীর দখলে থাকা সিরিয়ার 8 থেকে 9টি অঞ্চলে ত্রাণ পৌঁছাতে পারবেন তারা। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। তুরস্কের সঙ্গে আইএস এর তেল বাণিজ্যের সম্পৃক্ত থাকার বিষয়ে একটি তথ্যচিত্র প্রকাশ করেছে রুশ গণমাধ্যম আরটি। তথ্যচিত্রটি নির্মাণের জন্য আইএস এর সঙ্গে জড়িত কয়েকজনের সাক্ষাৎকার নেয় গণমাধ্যমটি। এসব সাক্ষাৎকারের মাধ্যমে জানা যায় কিভাবে বিদেশি সেনারা সিরিয়া প্রবেশ করে জঙ্গি দলে যোগ দেয়। তথ্যচিত্রটির বেশিরভাগ অংশ চিত্রায়িত হয়েছে হাসাকাহ প্রদেশের সাদ্দাদি শহরে, যা আইএস এর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। আইএস এর দখলে থাকা তেলক্ষেত্র ও শোধনাগারগুলো থেকে যে পরিমাণ মুনাফা তারা পায় সে সংক্রান্ত বেশ কিছু নথিও প্রকাশ করা হয় ওই তথ্যচিত্রে, যাতে দেখানো হয়েছে আইএস এর তেল কেমন করে তুরস্কে পাচার হয় এবং কিভাবে তুরস্ক হয়ে আইএস এ যোগ দেয় বিদেশিরা। সিরিয়া ইসলামিক স্টেট জঙ্গি দলে যোগ দিতে যাওয়ার সময় তুরস্ক সীমান্তে এক জাপানি নাগরিককে আটক করা হয়েছে বলে জানিয়েছে জাপানের সংসদ বিষয়ক প্রধান সচিব ইয়োশিহিদে সুগা। তবে এখনো আটক ব্যক্তির ব্যাপারে বিস্তারিত জানা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি। তুরস্কের নিরাপত্তা বাহিনীর বরাতে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, 24 বছর বয়সী জাপানি যুবককে তুরস্কের গাজিনটেপ রাজ্যের কারকামিজ জেলা থেকে আটক করা হয়। এলাকাটি সিরিয়ার জারাবুল শহরের খুব নিকটে। নিরাপত্তা বাহিনী আরও জানায়, আটককৃত ব্যক্তির ব্যাপারে তথ্য সংগ্রহে জাপান সরকারের সাথে যোগাযোগ করা হবে। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন লড়াইয়ে অ্যারিজোনার দলীয় প্রাইমারিতে হিলারি ও ট্রাম্পের বড় জয়। রিপাবলিক দলের দলীয় টেড ক্রুজের প্রতি জেব বুশের সমর্থন। কঠিন জ্বালানি চালিত রকেটের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে উত্তর কোরিয়া। এর ফলে তাদের তৈরি করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ক্ষমতা আরও বাড়বে বলে জানায় দেশটি। দক্ষিণ কোরিয়া উত্তরের এই দাবির সত্যতা স্বীকার করার পাশাপাশি তাদের যে কোনো হুমকি রুখে দেওয়ার ঘোষণা দিয়েছে। এদিকে কোরীয় উপদ্বীপে উত্তেজনা কমাতে করণীয় নির্ধারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে চীন। একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়ার ধারাবাহিকতায় এবার কঠিন জ্বালানি চালিত রকেট ইঞ্জিন তৈরির ঘোষণা দিল উত্তর কোরিয়া। বৃহস্পতিবার দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের উপস্থিতিতে এ ধরনের একটি রকেটের সফল পরীক্ষা চালানোর কথা জানায় উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন।
পিয়ংইয়ং নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের জন্য কঠিন জ্বালানি ব্যবহৃত রকেট উদ্ভাবন করেছে বলে দাবি করলেও সিউলের অভিযোগ তাদের এমন কর্মকাণ্ড কোরীয় উপদ্বীপে সামরিক সংঘাতকে উস্কে দিচ্ছে। গত জানুয়ারিতে পরমাণু পরীক্ষার পর থেকে উত্তর কোরিয়া তাদের সামরিক শক্তির আস্ফালন করে আসছে। তারা কঠিন জ্বালানি ব্যবহৃত রকেটও তৈরি করেছে। আমাদের সামরিক বাহিনী এসব বিষয়কে গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং তারা যে কোনো সময় উত্তরের যে কোনো হুমকির পাল্টা জবাব দিতে প্রস্তুত। এ অবস্থায় পারস্পরিক সমঝোতা ও আলোচনাই কোরীয় উপদ্বীপে চলমান সংকট সমাধানের একমাত্র পথ বলে মন্তব্য করেছে চীন। উত্তরের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করার তাগিদ দিয়ে এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের উদ্যোগ নিয়েছেন চীনা প্রেসিডেন্ট। আগামী সপ্তাহে নিউ ইয়র্কে অনুষ্ঠেয় পরমাণু নিরাপত্তা সম্মেলনের পার্শ্ব বৈঠকে মিলিত হবেন প্রেসিডেন্ট শি জিনপিং ও বারাক ওবামা। সেখানে তাদের মধ্যে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি ও দক্ষিণ চীন সাগর বিষয়ে আলোচনা হতে পারে। আমরা মনে করি সংলাপের মাধ্যমে উত্তর কোরীয় উপদ্বীপে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব। গত জানুয়ারিতে উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমার পরীক্ষা ও 7 ফেব্রুয়ারি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর কোরীয় উপদ্বীপে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় পিয়ংইয়ং এর ওপর আবারও কয়েক দফায় নিষেধাজ্ঞা আরোপ করে আন্তর্জাতিক সম্প্রদায়। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন লড়াইয়ে অ্যারিজোনার প্রাইমারিতে বড় জয় পেয়েছেন হিলারি ক্লিন্টন ও ডোনাল্ড ট্রাম্প। আইডাহো ও উটাহ অঙ্গরাজ্যের ককাসের জয় তুলে নিয়ে ডেমোক্র্যাট দলের প্রতিযোগিতায় নিজেকে টিকিয়ে রেখেছেন বার্নি স্যান্ডার্স। আর রিপাবলিকানদের হয়ে উটাহ ককাসের জয় পেয়েছেন টেড ক্রুজ। এদিকে রিপাবলিকানদের মনোনয়ন লড়াই থেকে সরে দাঁড়ানো জেব বুশ টেড ক্রুজের প্রতি সমর্থন জানিয়েছেন। ব্রাসেলসে বোমা হামলার পর যুক্তরাষ্ট্রের মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ও টেড ক্রুজ। অ্যারিজোনায় দুই দলের প্রাইমারি ছাড়াও মঙ্গলবার আইডাহো ও উটাহ অঙ্গরাজ্যে ভোট অনুষ্ঠিত হয়। 3টি অঙ্গরাজ্যে নির্বাচনের পর বেশ ধীরগতিতে আসতে থাকে ফলাফল। অবশেষে বুধবার দিনের শেষ ভাগে পূর্ণাঙ্গ ফলাফল জানায় গণমাধ্যম। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রাজ্য অ্যারিজোনার প্রাইমারিতে প্রত্যাশা অনুযায়ী জয় তুলে নিয়েছেন ডেমোক্রেট মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিন্টন ও রিপাবলিকান মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে আইডাহো ও উটাহ অঙ্গরাজ্যে ডেমোক্রেটদের ককাশে জয় পেয়েছেন ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স। আর উটাহ অঙ্গরাজ্যে রিপাবলিকানদের ককাশে জয়ী হয়েছেন টেড ক্রুজ। তবে ব্রাসেলসে ভয়াবহ বোমা হামলার পর যুক্তরাষ্ট্রে মনোনয়ন লড়াইয়ে নির্বাচনী প্রচারণা কিছুটা থমকে গেছে। প্রার্থীরাও এ হামলার বিষয়টিকে বেশ গুরুত্বের সঙ্গেই দেখছেন। বুধবার যুক্তরাষ্ট্রের বিমানবন্দর ও বিশেষ এলাকাগুলোতে নিরাপত্তা ও নজরদারি বাড়ানোর আহ্বান জানান ডেমোক্রেট মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিন্টন ও রিপাবলিকান প্রার্থী টেড ক্রুজ। যুক্তরাষ্ট্র এ ধরনের হামলার হুমকির মধ্যে রয়েছে। আমাদের এখনই সর্বোচ্চ সতর্ক হতে হবে। আমাদের গোয়েন্দা নজরদারি আরো জোরদার করতে হবে। চরমপন্থীরা প্রযুক্তিগতভাবে যেন আমাদের থেকে এগিয়ে না থাকে সে বিষয়টিও নিশ্চিত করতে হবে। ব্রাসেলস হামলাকে শুধু আইএসের হামলা ভাবলে ভুল হবে। ইসলামের নামে আরো কয়েকটি চরমপন্থী দলও এমন হামলা চালাতে পারে। যুক্তরাষ্ট্রের মুসলমানদের সঙ্গে নিয়ে এসব হামলার মোকাবেলা করতে হবে। এদিকে বেলজিয়ামের মতো হামলা মোকাবেলায় মুসলিমদের আরো বেশি ভূমিকা পালন করা উচিত বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার একটি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। এদিকে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের মনোনয়ন ঠেকাতে পার্লামেন্টের রিপাবলিকান স্পিকার র্যান্ড পল চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে গণমাধ্যম। অন্যদিকে রিপাবলিকানদের মনোনয়ন লড়াই থেকে সরে দাঁড়ানো জেব বুশ দ্বিতীয় অবস্থানে থাকা টেড ক্রুজের প্রতি সমর্থন জানিয়েছেন। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে টেক্সাস সিনেটরের প্রতি সমর্থনের কথা জানান ফ্লোরিডার সাবেক গভর্নর। সবশেষ ফলাফল অনুযায়ী ডেমোক্রেটদের মনোনয়নের জন্য প্রয়োজনীয় 2383 ডেলিগেটের মধ্যে হিলারি পেয়েছেন 1690 ও স্যান্ডার্স পেয়েছেন 946 ডেলিগেটের সমর্থন। অন্যদিকে রিপাবলিকানদের প্রয়োজনীয় 1237 ডেলিগেটের মধ্যে ট্রাম্প 739 ও টেড ক্রুজ 465 ডেলিগেটের সমর্থন পেয়েছেন। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। আর্জেন্টিনার শক্তিশালী অর্থনীতির প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। লাতিন আমেরিকার দেশটিতে 2 দিনের সফরে গিয়ে বুধবার প্রেসিডেন্ট মার্সিও ম্যাক্রির সঙ্গে বৈঠক করেন তিনি। আর্জেন্টিনার সঙ্গে সম্পর্কের উন্নয়নে ওয়াশিংটন আন্তরিকতার সঙ্গে কাজ করতে চায় বলে জানান ওবামা। বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় আলোচনার পাশাপাশি ব্রাজিলের চলমান রাজনৈতিক সংকট নিয়ে আর্জেন্টাইন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন তিনি। বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ওবামা বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী আর্জেন্টিনার প্রেসিডেন্ট দ্রুতই দেশকে বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত করতে পেরেছেন। এ সময় দক্ষিণ আমেরিকায় মাদক চোরাচালান ও বিস্তার রোধে যুক্তরাষ্ট্রের সহায়তা চান মরিসিও ম্যাক্রি।
দক্ষিণ আমেরিকার বামপন্থী সরকারগুলোর মিত্র সাবেক প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজের পর ক্ষমতায় এসে প্রথম 3 মাসেই পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে মনোযোগী হন ম্যাক্রি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আর্জেন্টিনা সফরের প্রতিবাদে বিক্ষোভ করেছে দেশটির বামপন্থী রাজনৈতিক দলের নেতা ও সমর্থকরা। বুধবার রাজধানী বুয়েনোস আয়ার্সে তারা এ বিক্ষোভ করেন। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও গোয়েন্দা বিভাগের কাছে থাকা 1976 থেকে 1983 সালের স্বৈরাচার বিষয়ক সব গোপন নথি আর্জেন্টিনার কাছে প্রকাশ করা হবে বলে সফরকালে ঘোষণা দেন ওবামা। তবে ওবামার এই কথায় আশ্বস্ত হতে পারছেন না বামপন্থী দলের নেতারা। তারা বলছেন ওবামার এ সফর আর্জেন্টিনার নাগরিকদের জন্য অপমানজনক। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মন্তব্য করেছেন তিনি ক্ষমতায় থাকাকালে মধ্যপ্রাচ্যে শান্তি চুক্তি হওয়ার কোনো সম্ভাবনা নেই। বুধবার আর্জেন্টিনায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন ইহুদিদের গণতন্ত্রের বিষয়টি যুক্তরাষ্ট্রের কাছে সবসময় মুখ্য, কিন্তু পশ্চিম তীর গাজা সহ ইসরায়েলের অধিকৃত অঞ্চলগুলো মূলত আরব সংখ্যাগরিষ্ঠ। তবু সেখানে বছরের পর বছর ভূমি অধিগ্রহণ করে আসছে ইসরায়েল। গত 60 বছরের এই দখলদারিত্বের ফলে ওই অঞ্চলে যে সংকট সৃষ্টি হচ্ছে তা আগামী 9 মাসের মধ্যে সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। তবে তিনি বলেন ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাবে মার্কিন প্রশাসন, আর শান্তির লক্ষ্যেই আলোচনার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, হোলি উৎসবের দিন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে সেলিব্রিটি প্রার্থীদের জমজমাট প্রচারণা, পাকিস্তান ও সনাতন ধর্মাবলম্বীদের উদযাপন। ইয়েমেনের বিবদমান দলগুলো আগামী 10 এপ্রিল থেকে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে যেতে সম্মত হয়েছে। তারা জাতিসংঘের অধীনে 18 এপ্রিল কুয়েতে শান্তি আলোচনায় অংশ নিতেও রাজি হয়েছে বলে বুধবার জানিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত ইসমাইল শেখ আহমদ। যুদ্ধের ভয়াবহতায় দেশটিতে মানবিক পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে উল্লেখ করে এবারের উদ্যোগে ইয়েমেন সংকট সমাধানের শেষ চেষ্টা বলে মন্তব্য করেছেন জাতিসংঘের বিশেষ দূত। প্রেসিডেন্ট আব্দুর রাব্বু মানসুর হাদির সমর্থক সৌদি আরব শান্তি আলোচনার ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সৌদি জোটের অভিযানের পর ইয়েমেনে 6000-এরও বেশি প্রাণহানি ঘটেছে। এদিকে ইয়েমেনে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যে দেশটিতে মার্কিন বিমান হামলায় আল কায়েদার প্রায় অর্ধশত সদস্য নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর জানায় ইয়েমেনের মুকাল্লা শহরের 75 কিলোমিটার পশ্চিমে আল কায়েদার একটি প্রশিক্ষণ কেন্দ্রে এই হামলা চালানো হয়। এর আগে ইয়েমেনের একটি বাজারে সৌদি জোটের বিমান হামলায় প্রায় 100 জন সাধারণ নাগরিক নিহত হন। যুক্তরাষ্ট্রের এই হামলায় কোনো সাধারণ নাগরিক নিহত হয়েছেন কিনা এ ব্যাপারে কিছু জানায়নি পেন্টাগন। মোজাম্বিকে পাওয়া ধ্বংসাবশেষ দুটি মালয়েশিয়ার নিখোঁজ হওয়া ফ্লাইট MH370 বিমানের হতে পারে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার কর্মকর্তারা। ধ্বংসাবশেষগুলো পরীক্ষা নিরীক্ষার পর বৃহস্পতিবার তারা এই কথা জানান। 2 বছর আগে 239 জন যাত্রী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে নিখোঁজ হয় ফ্লাইট MH370 বিমানটি। চলতি মাসের শুরুর দিকে প্রাপ্ত ধ্বংসাবশেষ দুটির একটি পান আমেরিকার একজন আইনজীবী এবং অন্যটি পান দক্ষিণ আফ্রিকার এক কিশোর। এর আগে গত বছর জুলাইয়ে ভারত মহাসাগরে ওই বিমানের একটি ধ্বংসাবশেষ পাওয়া যায় বলে নিশ্চিত করা হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে মামলা করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। বুধবার রাজধানী কুয়ালালামপুরে হাইকোর্টে এ মামলা করা হয়। মাহাথিরের সঙ্গে অভিযোগ দায়ের করেন ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশনের সাবেক 2 সদস্য। আদালতে মামলাটি উঠতে 3 মাসের মতো সময় লাগতে পারে বলে জানিয়েছেন মাহাথিরের আইনজীবী। মালয়েশিয়ার সরকারের কৌশলগত উন্নয়ন প্রতিষ্ঠান ওয়ান মালয়েশিয়ান ডেভেলপমেন্ট বেরহাদের কেলেঙ্কারিতে জড়ানোর পর রাজাকের বিরুদ্ধে 68 কোটি মার্কিন ডলার ব্যক্তিগত অ্যাকাউন্টে সরানোর অভিযোগ ওঠে। তবে তিনি সে অভিযোগ প্রত্যাখ্যান করে তা সৌদি আরবের অনুদান বলে উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর গোপন তথ্য হাতিয়ে নেওয়ার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চীনের এক নাগরিককে দোষী সাব্যস্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে অর্থের বিনিময়ে সে এ কাজ করত। 2014 সালে কানাডায় কর্মরত থাকার সময়
সুবিন নামের চীনা ওই নাগরিককে আটক করা হয়। এই অভিযোগে তাকে 5 বছরের কারাদণ্ড এবং $2.5 লাখ জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের আদালত। এর আগেও যুক্তরাষ্ট্রের গোপন তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগে চীনকে দায়ী করেছে দেশটি। To monitor energy consumption in real time and cripple actual systems. ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রোসেফের পদত্যাগের আন্দোলনের নামে সামরিক অভ্যুত্থানের প্রচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট লুইস লুলা দা সিলভা। দেশের গণতন্ত্র হুমকির মুখে বলে রয়েছে প্রেসিডেন্ট দিলমা রোসেফের মন্তব্যের একদিন পর ব্রাজিলের সাও পাওলোতে আয়োজিত ট্রেড ইউনিয়নের এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন লুলা। সে সময় দেশের গণতন্ত্র ও সরকারকে টিকিয়ে রাখতে শ্রমিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানানো তিনি। বেআইনি কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে গেল কয়েক সপ্তাহ ধরে সরকার বিরোধী বিক্ষোভ চললেও কোনোভাবেই পদত্যাগ করবেন না বলে জানিয়ে দেন দিলমা রোসেফ। দেশটির বিরোধী পক্ষের দাবি, সম্প্রতি প্রকাশিত এক অডিওতে দিলমার অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্কে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার রয়টার্স জানায়, দোনেৎস্কের অ্যাভোদিয়েভারকার একটি সেনাঘাঁটিতে ইউক্রেনীয় সেনাদের অবস্থানে বিদ্রোহীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে কিয়েভ। ইউক্রেনের সেনারা মেশিনগান ও মর্টার হামলার মাধ্যমে বিদ্রোহীদের পাল্টা জবাব দিয়েছে বলে জানায় তারা। সংঘর্ষে 5 ইউক্রেনীয় সেনা আহত হন। 1 বছর আগে মিন্স্ক চুক্তি অনুযায়ী অঞ্চলটিতে ভারী অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ। রুশপন্থী বিদ্রোহী ও ইউক্রেন উভয়ই যুদ্ধবিরতি মেনে নিলেও গত কয়েক সপ্তাহে দুপক্ষের বেশ কিছু সংঘর্ষের খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক সময়ের এ পর্যায়ে অর্থ বাণিজ্যের খবর। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরি ও পাচারের ঘটনায় 6 সন্দেহভাজন ব্যক্তিকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে শ্রীলঙ্কা। সন্দেহভাজন এই 6 জন দেশটির শালিকা ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদে রয়েছেন। কলম্বোর আদালতের পক্ষ থেকে সন্দেহভাজন 6 জনকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপের আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রীলঙ্কার ইমিগ্রেশন অ্যান্ড মাইগ্রেশন ডিপার্টমেন্টের মুখপাত্র লক্ষণ জয়সা। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের $10 কোটি 10 লাখ চুরি হয়। এর মধ্যে $2 কোটি শ্রীলঙ্কায় পাচার হলেও তা পরে ফিরিয়ে আনা হয়। এদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ ফিলিপিন্সে পাচারের ঘটনায় অভিযুক্ত চীনা ব্যবসায়ী কিম অং আগামী সপ্তাহে নিজের বক্তব্য উপস্থাপন করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী। বুধবার ফিলিপিন্সের সংবাদ মাধ্যম এবিএস-সিবিএনকে কিম অং এর আইনজীবী ভিক্টর ফার্নান্দেজ আরও বলেন, অভিযোগ মেনে না নিয়ে সিনেটের সেশনে সবার সামনে নিজের বক্তব্য উপস্থাপন করবেন কিম অং। আগামী 29 মার্চ সিনেটের শুনানিতে কিম অং উপস্থিত থাকবেন বলেও জানান তিনি। এদিকে ন্যাশনাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের কর্মকর্তাদের বিরুদ্ধে কিমকে হয়রানির অভিযোগ করেছেন তার আইনজীবী। এনবিআই এর কাছে কিম অং এর ফোন, কম্পিউটার, এটিএম কার্ড এবং ব্যাংক লেনদেনের যাবতীয় সবকিছু জব্দের ওয়ারেন্ট রয়েছে। গেল সপ্তাহে সিনেটের শুনানিতে কিম অং এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া অর্থ ফিলিপিন্সে পাচারের অভিযোগ ওঠে। অং চীনা নাগরিক হলেও প্রায় 40 বছর ধরে তিনি ফিলিপিন্সে আছেন। এদিকে বাংলাদেশ রিজার্ভের অর্থ ফিলিপিন্সে পাচারের ঘটনা আন্তর্জাতিকভাবেও চাপের মুখে ফেলেছে দেশটিকে। এই ঘটনায় ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স দেশটিকে কালো তালিকাভুক্ত করতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির প্রবাসী কর্মীদের সংগঠন ফিলিপিনো ওয়ার্কার্স OFW এর আইনজীবী। এতে করে ফিলিপিন্সের প্রবাসী শ্রমিকদের দেশে অর্থ পাঠাতে অতিরিক্ত অর্থ খরচ হতে পারে বলেও জানিয়েছেন তিনি। যদি অর্থ পাচারের এই ঘটনার দ্রুত সমাধান না হয় তাহলে ফিলিপিন্সের প্রবাসী শ্রমিকদের জন্য তা বিপদের কারণ হতে পারে। যদি এই ঘটনায় AFATF ফিলিপিন্সকে কালো তালিকাভুক্ত করে তাহলে প্রবাসীদের অতিরিক্ত অর্থ খরচ করে রেমিটেন্স পাঠাতে হবে। ফিলিপিন্সের রিজাল কমার্শিয়াল ব্যাংক কর্পোরেশন RCBCর শেয়ারের ব্যাপক দরপতন হয়েছে গেল 4 বছরের মধ্যে, যা সবচেয়ে বেশি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ RCBCর মাধ্যমে ফিলিপিন্সে পাচার ও ব্যাংকটির কর্মকর্তাদের এর সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আর এ কারণে দেশটির পুঁজিবাজারে ব্যাংকের শেয়ারের দামে নেতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। গেল 5 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের $8 কোটি 10 লাখ RCBCর জুপিটার শাখার 4টি অ্যাকাউন্টে পাচার করে জালিয়াত চক্র। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রধান 2 প্রতিপক্ষ তৃণমূল এবং বিজেপির হয়ে বেশ কয়েকজন সেলিব্রিটি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রূপালী পর্দা কাঁপানো এই অভিনেতা অভিনেত্রী এবার রাজনীতির মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। গতকাল ছিল ভারতের হোলি উৎসব। সরকারের ছুটির দিন হওয়ায় রঙিন দুনিয়ার এই মানুষগুলো প্রচার প্রচারণায় রঙের উৎসবকে ভালোই কাজে লাগাতে পেরেছেন। কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্যের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। না, এটা কোনো চলচ্চিত্রের দৃশ্য নয়। টালিগঞ্জের এই মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা সোহম খোলা গাড়িতে চড়ে প্রচারণা চালাচ্ছেন। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা থেকে মমতার দল তৃণমূলের প্রতীকে লড়ছেন এবার তিনি। শুধু সোহম নন, এবার তৃণমূলের হয়ে লড়ছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক প্রেসিডেন্ট প্রয়াত জগমোহন ডালমিয়ার মেয়ে বৈশালী ডালমিয়া। হাওড়া থেকে প্রার্থী তিনি। বুধবার রঙের উৎসবে সামিল হয়ে ভোটারদের কাছে ভোট চাইলেন এই নব্য সেলিব্রিটি রাজনীতিক। প্রচারে নেমে মানুষের প্রচন্ড ভালোভাবে সাড়া পেয়েছি। যেখানেই যাচ্ছি সবাই খুব ভালোভাবে আমাকে নিচ্ছেন। বিজেপির পক্ষে এবার লড়ছেন জনপ্রিয় অভিনেত্রী রূপা গাঙ্গুলি এবং অভিনেতা জয় ব্যানার্জি। হাওড়া ও বীরভূম থেকে লড়ছেন এই দুজন। রঙের রাজনীতি আজকাল হয়, আমি ওসবে বিশ্বাস করি না। আমি সব রকম রং মনে নিয়ে আমি আজকে বসন্ত উৎসব করেছি। হোলি উৎসবে রাজনীতিকরাও বসেছিলেন না, তারা ওই দিন ভোটের প্রচারে ব্যস্ত সময় কাটান। আমি নিশ্চিত ডোমজুড়ের মানুষ বিগত দিনেও যেভাবে তাদের আশীর্বাদ দোয়া সবকিছু আমার উপরে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন, এবারও আরো বিপুলভাবে দেবেন। হোলি উৎসবের মাত্র কয়েক ঘন্টা আগে ভারতের narodnews.com দ্বিতীয় দফায় স্টিং অপারেশনের ভিডিও ফাঁস করে শাসক তৃণমূল কংগ্রেসকে মারাত্মক বেকায়দায় ফেলেছে। স্টিং অপারেশন নিয়ে কলকাতা হাইকোর্টে করা দুটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার শুনানিতে ঘুষ না অনুদান এই নিয়ে তীব্র বিতর্ক হয়। গত সপ্তাহে ফাঁস হওয়া প্রথম ভিডিওতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের শীর্ষ কয়েকজন নেতা ঘুষ নিচ্ছেন। সময় সংবাদ, কলকাতা। সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী হোলি উৎসব পালন করেছেন পাকিস্তানে বসবাসরত হিন্দুরা। বুধবার পাকিস্তানের বন্দরনগরী করাচির স্বামী নারায়ণ মন্দিরে এই উৎসব পালন করেন তারা। উৎসব উপলক্ষে রঙের মাখামাখি মিষ্টি বিতরণের মাধ্যমে এক কাতারে এসে দাঁড়ায় সব শ্রেণীর লোক। এবছর হোলি উৎসবের কয়েকদিন আগে বিষাক্ত পানীয় খেয়ে পাকিস্তানে অন্তত 40 জন হিন্দু মারা যান, যাদের বেশিরভাগই দেশটির সিন্ধু প্রদেশের অধিবাসী। আর্জেন্টিনায় ট্যাঙ্গো নাচলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামা। বুধবার রাতে বুয়েন্স আয়ার্সের সংস্কৃতি কেন্দ্রে আর্জেন্টিনার প্রেসিডেন্ট মরিসিও ম্যাক্রির সঙ্গে নৈশভোজ শেষে ট্যাঙ্গো নাচে অংশ নেন ওবামা দম্পতি। উপস্থিত অতিথিরাও এই নাচ বেশ উপভোগ করেন। কিউবায় ঐতিহাসিক সফর শেষে বুধবার আর্জেন্টিনা সফরে আসেন ওবামা। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। ব্রাসেলসের সন্ত্রাসী হামলায় আহত 61 জনের অবস্থা এখনো আশঙ্কাজনক। নিরাপত্তা বাহিনীর অভিযানে হয়রানির আশঙ্কা প্রবাসী বাংলাদেশিদের। এবার শরণার্থী গ্রহণে অস্বীকৃতি জানালো পোল্যান্ডও। জার্মানির মন্ত্রিসভায় অভিবাসীদের অর্থ সহায়তা বাড়াতে বিল অনুমোদন। ঐতিহাসিক পালমিরা শহরের পুনর্দখল নিল সিরীয় সরকারি বাহিনী। দেশটির ভবিষ্যৎ নিয়ে আলোচনায় মস্কো সফরে কেরি। এবং কঠিন জ্বালানি চালিত রকেটের সফল পরীক্ষা চালানোর দাবি উত্তর কোরিয়ার। পিয়ংইয়ংয়ের যে কোনো হুমকি রুখে দেওয়ার ঘোষণা সিউলের। এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।